সে নিজেও চেষ্টা করলো স্বাভাবিক থাকার, সবার সাথে হেসে কথা বলল। শম্পা অবাক হয়ে দেখছে অর্ষাকে। একটু আগেও তো মেয়েটা পাগলের মতো কাঁদছিল, আর এখন এখন কতটা হাসি খুশিভাবে কথা বলছে। বোঝার উপায় নেই মেয়েটা কি পরিমাণ পাহাড় সম কষ্ট বুকে চেপে রেখেছে। অবশ্য অর্ষা কারো দিকে সরাসরি চোখ তুলে তাকিয়ে কথা বলেনি। কণ্ঠ আর ঠোঁটের হাসিকে পরিবর্তন করা গেলেও চোখের ফোলা ভাব তো আর এক নিমিষে পরিবর্তন করতে পারবে না। শম্পা গোপনে একটা দীর্ঘশ্বাস নিল। আমিনা বেগম জানেন যে শম্পার সাথে অর্ষার সম্পর্ক অনেক ভালো। এর আগেও অনেকবার বাড়িতে এসেছে। বাড়ির সবার সাথে শম্পার বন্ডিংও অনেক ভালো। অনেক দিন বাদে শম্পা বাসায় এসেছে বিধায় আমিনা বেগম যতটুকু সম্ভব রান্নাবান্না করে নাস্তা মিষ্টি দিলেন। সেই সাথে কপট রাগও দেখালেন এঙ্গেজমেন্টে না আসার জন্য। শম্পা আমিনা বেগমকে কথা দিয়ে ব্যস্ত রাখায় তিনিও মেয়ের দিকে নজর দেয়নি তেমন। যাওয়ার পূর্বে শম্পা বেশ ভালোভাবেই অর্ষাকে সান্ত্বনা দিয়ে গেল। যদিও এতে খুব বেশি কাজ হবে না, এটা শম্পা নিজেও জানে। রাতে আর খাবারও খেলো না অর্ষা। ঘরের দরজা আটকে কান্না করতে লাগলো। সারা রাত ঘুম আসেনি চোখের পাতায়। কখন যে কাঁদতে কাঁদতে ভোর হয়ে গেছে সে নিজেও জানে না। কতবার ফোন চেক করেছে হিসাব নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ নাম্বার, কোথাও কোনো কল বা টেক্সট করেনি রিহান। যতবার এই তেতো সত্যের সম্মুখীন হয়েছে ততবারই অঝরে কেঁদেছে বোকা মেয়েটি। তার মনে হচ্ছিল ভেতর থেকে কেউ বুঝি জানটাকে বের করে নিচ্ছে, এক্ষুনি মারা যাবে সে। যখন তন্দ্রাভাব লেগে এসেছিল প্রায় ওই সময় রিহানের টেক্সট আসে অর্ষার ফোনে। অর্ষা এবং রিহান বসে আছে একটা রেস্টুরেন্টে। সকালে রিহানের মেসেজ পাওয়ার পর থেকে আর অপেক্ষা করতে পারিনি, সময়ের আগেই চলে এসেছে। দেখা করার কথা অবশ্য রিহান নিজেই বলেছিল। সে এসেছে বেশিক্ষণ হয়নি, চুপচাপ বসে আছে। অর্ষাও নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে রিহানের পানে। বেশ অনেকক্ষণ পর রিহান তাকালো অর্ষার দিকে, মলিন স্বরে বলল, কেঁদেছো? চোখ মুখ এত ফোলা কেন? অর্ষা কিছু বলল না। তাচ্ছিলের ঈর্ষ হাসি তার ঠোঁটে খেলে গেল। রিহান শ্বাস নিয়ে বলল, কথাগুলো কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু বলাটা ভীষণ প্রয়োজন। বলো। রিহানকে ফের নিশ্চুপ তাকিয়ে থাকতে দেখে অর্ষা শুধালো। মেয়েটি কে ছিল? রিহান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, বাড়ি থেকে ওর সাথে বিয়ের কথাবার্তা চলছে আমার। অর্ষার মনে হলো কেউ তাকে গভীর সাগরে ফেলে দিয়েছে, যেখানে কোনো কূল কিনারা নেই। অর্ষা ঠাঁই পাচ্ছে না, গভীর সমুদ্রে সে তলিয়ে যাচ্ছে। রিহান অবলীলায় কিভাবে বলল কথাগুলো। অর্ষার চোখ ছলকে পানি বের হলো। কান্না করেই জিজ্ঞেস করলো, তুমি ওই মেয়েকে বিয়ে করবে? প্লিজ অর্ষা, কান্না করো না। আমার কিছু করার নেই, আমি পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। তাই ভালোবাসার আগে তো পরিবারের অনুমতি নাওনি, আর এখন পরিবারের দোহাই দিচ্ছ আমাকে? তোমাদের হাত ধরে ছবি তোলা দেখে তো মনে হয়নি গতকালই প্রথম দেখা কিংবা কথা হয়েছে। তার মানে আরো আগে থেকেই ওই মেয়ে তোমার জীবনে আছে, আর এই জন্যই ছিল তোমার এত ব্যস্ততা। আমার কি অপরাধ ছিল রিহান? আমায় কেন ঠকালে তুমি? আমায় তোমার ভালো লাগে না এটা আমাকে তুমি বলতে পারতে, আমি সরে যেতাম তোমার পথ থেকে। আসলে এতদিনের সম্পর্ক আমাদের, তোমার প্রতি একটা মায়া জন্মে গেছিল, তাই ছাড়তে পারছিলাম না। আমি ভেবেছিলাম পরে সময় সুযোগ বুঝে তোমার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগেই তো সব ঘটে গেল। আমার মনে হয় আমাদের এবার আলাদা হওয়ার সময় এসে গেছে। সম্পর্কটা আর এগিয়ে নেওয়ার প্রয়োজন নেই। আজ সকালে যখন রিহান কল করে দেখা করতে চাইলো অর্ষা খুশি হয়েছিল। ভেবেছিল রিহান সরি বলবে, সব ঠিক করে নিবে, কিন্তু এমন কিছু যে শুনবে এটা সে ভাবেনি। সে বলার মতো কোনো কথাও খুঁজে পাচ্ছে না, নীরবে কাছে শুধু। রিহান বলল, আমি জানি আমি তোমার সাথে হয়তো অন্যায় করেছি, কিন্তু আমার কিছু করার নেই এখন। আই এম সরি, ক্ষমা করে দিও আমার। অর্ষা উঠে দাঁড়ালো, চোখের পানি মুছে বলল, তোমাকে তোমাকে ক্ষমা করতে না পারার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি যদি তোমায় ক্ষমা করি তাহলে নিজের প্রতি খুব অন্যায় করা হয়ে যাবে আমার। সরি। অর্ষা দাঁড়ালো না, শুনলো না রিহানের কোনো অজুহাত। নীরবে কাঁদতে কাঁদতেই বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। বাড়ি ফিরে একদম চুপচাপ রইল। পাথর মনে হলো তার নিজেকে।
আচমকা কান্নাও থমকে গেল তার। বাড়ির সবার থেকে একটু একটু করে গুটিয়ে নিল নিজেকে। অন্যদিকে ঐশীর বিয়ের বন্দোবস্ত করতে গিয়ে অর্ষার প্রতি আলাদা নজর দিতে পারেনি বাড়ির কেউই। তাদের ভাবনাতেও নেই যে তাদের আদরের মেয়ে মৃত্যু যন্ত্রণা নিয়ে কিভাবে আছে। রাত নামার সাথে সাথে অর্ষার আহাজারি বাড়ে, বুকে ব্যথা করে। কতবার যে সে সিলিং ফ্যানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল নিজেও জানে না। পরক্ষণে বাবা মায়ের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। পিছিয়ে আসে সে, কিন্তু কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না ভেতরকার যন্ত্রণা। একদিন খুব সকালেই শম্পা এলো বাড়িতে। অর্ষা তখন বারান্দায় বসে আছে। পুরো রাত ধরে সে এখানেই জেগে কাটিয়ে দিয়েছে। তার বোবা কান্নার সাক্ষী ছিল একটি রূপালি চাঁদ এবং এক ঝাঁক নক্ষত্র। অর্ষাকে এভাবে বসে থাকতে দেখে শম্পা কিছুটা ভয় পেয়ে গেল। পাশে বসে বলল, এই ঠান্ডা ফ্লোরের উপর এভাবে বসে আছিস কেন? সোয়েটারও পরিসনি। অর্ষা জবাব দিল না, ফিরেও তাকালো না শম্পার দিকে। শম্পা বলল, অর্ষা পাখি, কি হয়েছে আমাকে বল। কতবার ফোন দিয়েছি, ধরিসনি, কলেজেও যাসনি। মানুষ এত নিখুঁত অভিনয় কিভাবে করে বলো তো? রিয়ান ভাইয়ের কথা বলছিস? পরের দিন দেখা হয়েছিল। পরে অর্ষা কাঁদতে কাঁদতে রিহানের সাথে বলা কথাগুলো বলল। কান্নার দমক বেড়ে গেছে ওর। শম্পা ওকে বুকে জড়িয়ে নিল, মাথায় বুলিয়ে ধরে আশা গলায় বলল, কাঁদিস না প্লিজ। আমার ভীষণ কষ্ট হচ্ছে শম্পা। আমার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। আমি আর সহ্য করতে পারছি না। কেন করলো রিহান আমার সাথে এমন? আমি আমি ওকে ছাড়া থাকতে পারবো না শম্পা। ওকে এনে দে না আমায়। আমি মরে যাচ্ছি। শম্পা আরও শক্ত করে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে বলল, পাগলামি করিস না। কাকে ফিরে যাচ্ছিস তুই? যে তোকে চাই না সে আর তোর নাই। মেনে নে এই সত্যিটা। যে যেতে চাই তাকে যেতে দে। তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। বিশ্বাস রাখ আল্লাহর উপর। আহনাফ আর তামিমের জন্য নাস্তা নিয়ে এসেছেন আমিনা বেগম। ঐশীর বিয়ের জন্য বেশ কিছু লেহেঙ্গা পছন্দ করেছে তামিম। সেগুলোই দেখানোর জন্য এই বাড়িতে এসেছে। চাইলে ফোনেও দেখানো যেত, কিন্তু ঐশীর সাথে একটাবার দেখা করার অজুহাতে এই সুযোগ হাতছাড়া করতে চায়নি। লেহেঙ্গার ছবিগুলো দেখে আমিনা বেগম এবং ঐশী দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে। অর্থি বলল, আমাকে কিনে দেবে না ভাইয়া এমন লেহেঙ্গা? উত্তরে আহনাফ হেসে বলল, দেবে তো, কবে দেবে? তোমার বিয়েতে। কিন্তু আমি তো এখনো ছোট, বিয়ে হতে তো অনেক দেরি আছে। এতদিন অপেক্ষা করব? হ্যাঁ, করতে হবে। না, পারবো না। তাহলে আপুর সাথেই আমিও বিয়ে করব। তামিম হেসে বলল। কাকে বিয়ে করবে? অর্থি হাত দিয়ে আহনাফকে দেখিয়ে বলল। এই যে এই ভাইয়াটাকে করব। আমিনা বেগম চোখ রাঙিয়ে বললেন, অর্থি, সব সময় শুধু পাকা পাকা কথা। যাও ভেতরে যাও। আহনাফ অর্থিকে পাশে বসিয়ে বলল। বকবেন না আন্টি, ছোট মানুষ বোঝে না। এরপর সে অর্থিকে বলল, আমিও তো ছোট, আমিও আগে বড় হই তারপর বিয়ে করব। তুমি ছোট? কই, তুমি তো অনেক বড়। তামিম আহনাফ দুজনেই হাসতে লাগলো, সেই সাথে দুষ্টুমি করতেও ছাড় দিল না। বিয়ের যেহেতু বেশি দেরি নেই, তাই বিয়ের শপিং আস্তে ধীরে শুরু করবেন বলে জানালেন আমিনা বেগম। তামিম বলল, আন্টি তাহলে কাল আপনার আমাদের সাথে চলেন। ঐশী সরাসরি দেখে ড্রেস পছন্দ করুক। ঐশী একবার আমিনা বেগমের দিকে তাকালো, তিনিও তাকালেন মেয়ের দিকে, বললেন, ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো। কথাবার্তা বলে আহনাফ এবং তামিম উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। ওসমান আলম অফিসে গেছে, এটা ওরা জানে। বাকিরা সবাই বাসায়, কিন্তু এর মধ্যে একবারও অর্ষাকে দেখেনি বলে একটু খটকা লাগলো আহনাফের। বোনের বিয়ে নিয়ে কোনো আনন্দ উচ্ছ্বাস নেই কেন এই মেয়ের মধ্যে? পরের দিন সকালে ওসমান আলী অফিসে চলে গেলেন। বিয়েতে বেশ কয়েকদিন ছুটি নেওয়া হবে অফিস থেকে, তাই এখন আর বাড়তি ছুটি নেননি। তাছাড়া স্ত্রী আমিনা বেগমের উপর যথেষ্ট ভরসা আছে তার। শপিংয়ের দিকটা সেই সামলে নিতে পারবে। অর্ষা অসুস্থতার দোহাই দিয়ে ওদের সাথে গেল না। অর্থি তখনও ঘুমেছিল, তাই ওকে আর ডাকেনি। যাওয়ার আগে ঘুমন্ত অর্থিকে অর্ষার রুমে দিয়ে গেল আমিনা বেগম। অর্ষাকে ডেকে বললেন, ঘুম থেকে উঠলে অর্থিকে খেতে দিস,
আর তুইও খেয়ে নিস। অর্ষা শুয়ে থেকেই বলল। আচ্ছা। বের হওয়ার সময় আহনাফ না পারলেও তামিম জিজ্ঞেস করলো। অর্ষা যাবে না? ঐশী বলল। না, ওর শরীরটা ভালো না, জ্বর জ্বর ভাব। বলেন কি, ওষুধ খেয়েছে? না, আজ সকাল থেকেই। মা ওষুধের টেবিলের ওপর রেখে দিয়েছে, ঘুম থেকে উঠে খাবে। তামিম আর কথা বাড়ালো না। সবাই চলে যাওয়ার পর অর্ষার শোয়া থেকে উঠল। অন্ধকার রুমে আলো জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ালো সে। বিধ্বস্ত শুকনো চোখ মুখ দেখে নিজেই আটকে উঠল। এই কয়দিন আয়নাও দেখেনি, নিজেকে একলা আটকে রেখেছে, দূরে রেখেছে সবার থেকে। মনের শান্তি কোথাও মেলেনি। নিজেকে ঘৃণা করবে নাকি ওই মানুষটাকে ঘৃণা করবে সে বুঝতে পারে না। আয়নায় তাকিয়ে সে হঠাৎই শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতেই চিৎকার করে কেঁদে উঠল সে। উস্কো খুস্কো চুলগুলো দুই হাতের মুঠোয় চেপে ধরে অঝরে কাঁদতে লাগলো সে। অর্থির ঘুম ভেঙে গেছে অর্ষার কান্না শুনে। শোয়া থেকে উঠে বসলেও ঘুমের রেশ এখনও কাটেনি তার। সে বুঝতে পারছে না কি হচ্ছে, কেন কাঁদছে তার আপু। অর্ষা তখন রাগে, জিদে, ঘৃণায় উন্মাদ। নিজের চুল দেখে রিহানের করা প্রশংসার কথা মনে পড়ে যাচ্ছে। রিহান সবচেয়ে বেশি পছন্দ করত অর্ষার চুল। কতবার সে চুমু খেয়েছে চুলে। খুবই সাবধানী ছিল চুলের ব্যাপারে। একটুখানি চুল কাটলো রাগ করে থাকতো, কথা বলতো না। নিজের পছন্দের চুলের প্রতিও রাগ হতে লাগলো অর্ষার। উঠে এই ড্রয়ার সেই ড্রয়ার খুঁজে সিজার বের করলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল কাটতে যাবে ওই সময় অর্থি চিৎকার করে কেঁদে উঠল। আপু, অর্ষা থমকালো। অর্থি দৌড়ে খাট থেকে নেমে এলো, অর্ষাকে জড়িয়ে ধরে বলল। আপু, আপু, তোমার কি হয়েছে আপু? চুল কাটছো কেন? অর্থিকে জড়িয়ে ধরে আরও শব্দ করে কাঁদতে লাগলো অর্ষা। অর্থি জানে না তার বোনের কি হয়েছে, কিন্তু সে নিজেও কাঁদছে এখন। অর্ষার হেঁচকি তুলতে তুলতে বলল। ঐশী আপুর রুমে যাও। তোমার কি হয়েছে আপু? অর্ষা ছেড়ে দিল অর্থিকে। অর্ষা আবার বলল। যাও। না আপু, আমি যাব না। আমি বলছি যাও। না। যেতে বলেছি আমি অর্থি, যা এখান থেকে। ধমক খেয়ে অর্থি তবুও যাচ্ছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সে। অর্ষার অপেক্ষা করলো না, তার লম্বা চুলগুলো কেটে ঘাড় অবধি করতে লাগলো। অর্থি আবার জড়িয়ে ধরে আটকানোর চেষ্টা করলো। এবার অর্ষার মেজাজ হারিয়ে অর্থিকে একটা থাপ্পড় দিয়ে বলল। যেতে বলেছি না আমি, যা আমার চোখের সামনে থেকে, যা বলছি। অর্থি ভয়ে কান্না করতে করতে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। অর্ষা চুল কেটে হাউমাউ করে কাঁদছে। এত অসহায় লাগছে তার নিজেকে। এবার সে আরও ভয়ঙ্কর কিছু করার জন্য উদ্ধত হলো। অর্ষার চেহারার মধ্যে গাল দুটো অনেক বেশি পছন্দ করত রিহান। অর্ষা এবার ব্লেড হাতে নিয়েছে। অর্ধেক পথ আসার পর খেয়াল করলো যে তামিমের ফোন ঐশীদের বাড়িতে রেখে এসেছে। ওই ফোনে সব লেহেঙ্গার ডেমো ছবি আছে। তাই আহনাফ বলল। তুই আন্টি আর ভাবিকে নিয়ে শপিং মলে যা, আঙ্কেল আন্টিও তো অপেক্ষা করছে। গিয়ে গহনা দেখতে থাক, আমি গিয়ে ফোনটা নিয়ে আসছি। তামিম রাজি হয়ে গেল। মাঝপথে আহনাফ গাড়ি থেকে নেমে উল্টো আবার অর্ষাদের বাড়িতে এসেছে। সিঁড়ির কাছে যেতেই দেখলো অর্থি কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে নামছে। আহনাফ দ্রুত এগিয়ে গেল। অর্থি ওকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। বেশ ভয় পেয়েছে, বুঝতে পেরেছে আহনাফ। ওর নিজেরও আংশিক ভয় করছে এখন। কি হলো হঠাৎ করে? আহনাফ জিজ্ঞেস করলো। অর্থি কি হয়েছে? কান্না করছো কেন? কান্না থামাও, বলো আমাকে। অর্থি ফুপিয়ে ফুপিয়ে বলল। আপু, আপু। আপু? অর্ষার কথা বলছো? কি হয়েছে? অর্থি কথাই বলতে পারছিল না। আহনাফও আর অপেক্ষা না করে অর্থিকে নিয়ে দ্রুত ওদের অ্যাপার্টমেন্টে গেল। মেইন দরজা হাট করে খুলে রাখা। অর্থি বোধহয় ভয়ে দরজা লাগাতেও ভুলে গেছে। আহনাফকে অর্থি সোজা অর্ষার রুমে নিয়ে গেছে। অর্ষা ততক্ষণে ব্লেড দিয়ে একটা হালকা আঁচড় দিয়েছে গালে। দ্বিতীয়বার গালে ব্লেড লাগানোর আগেই আহনাফ গিয়ে আটকে ফেলল। অবিশ্বাস্য স্বরে বলল। পাগল হয়েছেন আপনি? অর্ষা হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করছে, উন্মাদের মতো আচরণ করছে। ওর এই অবস্থা দেখে অর্থির কান্নার গতি আরও বেড়ে গেছে। উপায় না পেয়ে ব্লেডটা হাত থেকে ফেলে দিয়ে অর্ষাকে আহনাফ শক্ত করে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও একসময় শান্ত হয়ে গেল অর্ষা। ক্লান্ত কণ্ঠে বলতে লাগলো।
ক্ষমা করব না, কখনোই ক্ষমা করব না। আহনাফ ছাড়ল না অর্ষাকে। অর্থিও এসে ওদের দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। আহনাফ এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে রেখে অন্য হাত অর্থির মাথায় রাখলো। অর্ষাকে জড়িয়ে ধরে বসে আছেন আমেনা বেগম। তাদের থেকে কিছুটা দূরে বসে আছে বাকি সবাই। আহনাফ তামিমের বাবার নাম্বারে কল করে জলদি অর্ষাদের বাড়িতে আসতে বলেছে। খবর পেয়ে তামিমের বাবা মা সহ চলে এসেছেন। আমেনা বেগম আসার পর থেকেই কেঁদে চলেছেন। তার মেয়েটা যে এভাবে ভেতরে ভেতরে গুমড়ে মরছিল তিনি সেটা কাজের ব্যস্ততায় বুঝতেই পারলেন না। তামিমের বাবা মা ভদ্র মানুষ, শিক্ষিত পরিবার। তারা অবস্থা বুঝতে পেরে অর্ষার পরিবারকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাই, এই বয়সের ছেলেমেয়েরা একটু একটু ভুল করবেই। এখানে আর কি করার আছে বলেন? শুধু খারাপ লাগে এটা ভাবলেই যে মানুষ কেন শুধু শুধু ভালোবাসার অভিনয় করে অন্য একটা মানুষের মন ভাঙে। যা হওয়ার হয়ে গেছে, এখন অর্ষাকে সময় দিতে হবে। ওকে এই ট্রমা থেকে বের করে আনতে হবে। সবসময় ওর সাথে সাথে থাকতে হবে। প্রয়োজনে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যান। তামিন এমন ঐশীর বিয়েটা কয়েকদিন পিছিয়ে দিই আমরা। ভয় নেই, বিয়ে ভাঙব না। এরকম কিছু আমার মেয়ের সাথেও হতে পারত। আর আমার মেয়েটাও কিন্তু ভালোবেসে বিয়ে করেছে। আল্লাহ ওর সহায় ছিল, তাই প্রতারণার শিকার হয়নি। অর্ষাও আমার মেয়েরই মতো। একটা ভুলের জন্য কি আমি আরেকটা মেয়েকে কষ্ট দিব? বিয়ে অবশ্যই হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র অর্ষাকে আগে সব কিছু থেকে বের করে আনতে হবে। তামিমের বাবা তৈয়ব রহমানের কথা শেষ হলে ওসমান আলমের চোখ দুটো ছলছল করে উঠল। তার 3 মেয়েকে তিনি অসম্ভব ভালোবাসেন, নিজের জীবনের চেয়েও বেশি। প্রথম সন্তান তার মেয়ে হওয়াতে অনেক চোখ বাঁকা করলেও তিনি সদরে গ্রহণ করেছিলেন। আদরে আদরে ভরিয়ে দিয়েছিলেন ছোট্ট ঐশীর মুখ। এর পরের সন্তানও যখন মেয়ে হলো, এ তো বিন্দুমাত্র আক্ষেপ করেননি তিনি। অর্ষাকে কোলে নিয়ে আনন্দে কেঁদে ফেলেছিলেন, বলেছিলেন, আমার আরেকটা জান্নাত। এরপর আর তাদের বাচ্চা নেওয়ার পরিকল্পনা ছিল না, কিন্তু বেশ অনেক বছর পর অর্থি যখন আমিনা বেগমের গর্ভে এলেন তখনও তিনি বাচ্চা নিতে অসম্মতি জানাননি। অর্থির আগমনেও ছিলেন বেজায় খুশি তিনি। এজন্যই ঐশী এবং অর্ষার সাথে অর্থির বয়সের ব্যবধান অনেক বেশি। তিনি তৈয়ব রহমানের হাত ধরে বললেন, আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আমি ভাই। রাত বাজে 1:30। আমিনা বেগমের দু চোখে ঘুম নেই অর্ষার চোখেও। ফোলা ফোলা চোখে সে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। আমিনা বেগম ওকে জড়িয়ে ধরে রেখেছেন। অনেকক্ষণ চুপ করে থেকে তিনি জিজ্ঞেস করলেন, এত কষ্ট চেপে রাখলি, একবারও বললিও না আমাকে? অর্ষা জড়িয়ে ধরল মাকে, সঙ্গে সঙ্গে কান্না করে বলল, মানুষটা এইভাবে আমাকে কেন ঠকালো মা? ও তোকে ভালোবাসে না, আমিও আগেও বলেছিলাম তোকে। একটা দিনের জন্য ভালোবাসেনি মা। আমিনা বেগম অনেকক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস নিয়ে বললেন, না, যদি ভালোবাসতো তাহলে ছেড়ে চলে যেত না, রেখে দিত তোকে, আগলে রাখতো। আমি মানতেই পারছি না। মানতে হবে, আর সব কিছু থেকে নিজেকে বের করে আনতে হবে। কার জন্য কষ্ট পাচ্ছিস তুই? কার জন্য চোখের পানি ফেলছিস? সেই মানুষটা তো দিব্যি ভালো আছে। অশাসন, তুই কাঁদবি না, কারণ তুই ওকে হারাসনি। ও তোকে হারিয়েছে, ও ঠকিয়েছে তোকে। তুই লয়াল ছিলি, তাহলে তুই কেন কাঁদবি? চোখের পানিগুলো জমিয়ে রাখ না মা। চোখের পানি এত সস্তা না। সবার জন্য দামি ও মূল্যবান চোখের পানি নষ্ট করতে হয় না। অর্ষা ফুপিয়ে ফুপিয়ে বলল, এত ভালোবেসে কি পেলাম মা, কষ্ট ছাড়া? কষ্ট পাবি না, কষ্ট মনের করবি না। ও যদি তোকে ছাড়া ভালো থাকতে পারে, তাহলে তুইও ভালো থাকতে শিখে নে। তোরও ভালো থাকার অধিকার আছে। আমার কথা বুঝতে পারছিস? অর্ষা কিছু বলল না, নীরবে কাঁদছে। আমিনা বেগম ওর চোখের পানি মুছে দিয়ে বললেন, বোকামি, এত কেন ভেঙে পড়ছিস? মানুষটা যে আমায় ভেঙে গুড়িয়ে দিয়ে গেল মা, মৃত্যু যন্ত্রণা দিয়ে গেল আমায়। কেউ একজন এসে ঠিক তোকে গড়ে নেবে, দেখিস। ও নিজেকে এভাবে তৈরি কর,
যাতে কেউ তোকে আর ভাঙতে না পারে। ভেঙে পড়বি না। আল্লাহর ওপর ভরসা রাখ, তিনি সব ঠিক করে দেবে। দেখিস, নতুন করে জীবনটা শুরু কর। পারবি না বল? অর্ষা উপর নিচ মাথা নাড়ালো, এখনও তার চোখে পানি। মা বললেন, আর চোখের পানি ফেলবি না, সব সময় হাসি খুশি থাকবি, কোনো ভুল সিদ্ধান্ত নিস না। মা, আমরা সব সময় তোর পাশে আছি আর থাকবো ইনশাল্লাহ। অর্ষা প্রত্যুত্তর করল না, মায়ের বুকে মুখ লুকিয়ে নীরবে কাঁদতে লাগলো। আমিনা বেগম বললেন, আমার যেন আর তোকে কাঁদতে না দেখি। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মাকে জড়িয়ে ধরেই নিদ্রার শহরে পা রেখেছে অর্ষা, কিন্তু তখনও ঘুমায়নি আমিনা বেগম। তার মেয়ের বুকের ভেতর অশান্তির প্রভাব তার মনেও পড়েছে। ঘুমন্ত অর্ষার মুখের দিকে তাকিয়ে তার বুকটা চিনচিন করে উঠল। মেয়েটার ভেতরকার হাহাকার যেন কান্না হয়ে গালে চিটচিটে ভাবে প্রকাশ পেয়েছে। তার আদরের মেয়েটাকে কেউ এভাবে আঘাত করতে পারল? বুক কাঁপল না একবারও? তিনি আলতো করে ঘুমন্ত অর্ষার গালে হাত রাখলেন, দীর্ঘশ্বাস নিয়ে বললেন, খোদা, আমার মেয়েটার সকল দুঃখ মুছে দিও। শীতের প্রকোপ পেরিয়ে সকালে আজ সোনালি মিঠে রোদ্দুর উঠেছে। অর্ষার ঘুম ভাঙে রোদ্দুরের আলিঙ্গনে। আমেনা বেগম রোদ উঠেছে দেখে সকালে জানালার পর্দা সরিয়ে দিয়েছেন। থাই গ্লাস ভেদ করে মিঠে রোদ্দুরের আবেশে অর্ষা উঠে বসল। কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকার পর তার রিহানের কথা মনে পড়ে যায়। সাথে সাথে বুকের ভেতর তার ব্যথা শুরু হয়, মনের উপর অশান্তির প্রভাব অনুভব হয়, ঠোঁট ভেঙে কান্না চলে আসে। সেই সাথে মায়ের বলা গতকাল রাতের কথাগুলো মনে পড়ে যায়। হু হু করে কাঁদতে কাঁদতে এসে দু চোখের পানি মুছতে থাকে আর অনবরত বলতে থাকে, আমি কাঁদবো না, কাঁদবো না, কাঁদবো না, আমি আর কাঁদবো না। চোখ সেই বারণ শোনে না। কান্না থামানোর আপ্রাণ চেষ্টা করে অর্ষা, বড় বড় শ্বাস নেয়। পর মুহূর্তেই দুহাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আল্লাহ, হেল্প মি। কিছুক্ষণ পর তার কান্না কমে আসার পর সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। আমিনা বেগম এসে খেতে নিয়ে গেছেন। খাবারও তার গলা দিয়ে নামছিল না। মাকে সন্তুষ্ট করতে সে অল্প কিছু খাবার খেলো কষ্ট করে। ওর থেকে আর্ট পেপার, রং তুলি এসব নিয়ে কোথাও যেতে দেখে অর্ষা জিজ্ঞেস করলো, কোথায় যাস? অর্থি উত্তর দিল, ছাদে যাই আপু, দেখো আজ কত সুন্দর রোদ উঠেছে। তোমার কি খাওয়া শেষ? তাহলে তুমিও আমার সাথে আসো। অর্ষা মায়ের দিকে তাকাতেই মা বললেন, যা, আমিও হাতে কাজ সেরে তারপর আসছি। খাবার নিয়ে যা, ছাদে বসে খাবি আর অর্থির ছবি আঁকা দেখবি। অর্ষা খাবার নিয়ে এলো, খেলো না। প্লেটটা রেলিংয়ের উপর রেখে একপাশে চেয়ারে চুপ করে বসে রইল। অর্থে অন্য পাশে ছবি আঁকতে বসেছে। সে তার বয়সের তুলনায় খুব সুন্দর ছবি আঁকে, তবে একটা সমস্যা আছে, কারো সামনে অর্থাৎ কেউ তাকিয়ে থাকলে সে আঁকতে পারে না। অদ্ভুত হলেও এটাই সত্যি। অর্ষা কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে বলল, অর্থে একটা পেপার দিত আর একটা রং পেন্সিল। অর্থি কোনো প্রশ্ন না করে একটা পেপার আর রং পেন্সিল দিয়ে আবার নিজের জায়গায় চলে গেল। অর্ষা কিছুক্ষণ কাগজে আঁকিবুকি করলো, এরপর কাগজটাকে প্লেন বানিয়ে উড়িয়ে দিল। যদিও উড়ে বেশি দূর যায়নি, বরং নিচে পড়ে গেছে। কোথায় গিয়ে পড়েছে দেখার আগ্রহ বোধও করল না সে। অনেকক্ষণ পর একবার সে অর্থির দিকে তাকালো। অর্থির মনোযোগ সাদা কাগজটার দিকে। সে চুপ করে বসে থাকলেও তার মাথায় নানান ধরনের চিন্তাভাবনা ঘুরছিল। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। বর্তমানে অর্ষার সাথেও এমনটাই হচ্ছে। দুশ্চিন্তায় সে ভেতর থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমাকে যে দিল মৃত্যু যন্ত্রণা, তাকে পড়িও খোদা তুমি সুখের মালা। লাইনটুকু শুনে অর্ষা চমকে পেছনে তাকালো। তার আঁকিবুকি করা সেই প্লেনটা এখন আহনাফের হাতে। আহনাফের বলা লাইনটাও তারই লেখা। নিশ্চয়ই নিচে তার সামনে পড়েছিল। আহনাফ 2 কদম এগিয়ে আসলো, অন্য একটা চেয়ার নিয়ে বসলো অর্ষার মুখোমুখি। বলল, এতটা ভালো হওয়াও উচিত নয়। মানে? প্রশ্ন করলো অর্ষা। এই যে আপনি যেরকম উদার মনের, যে আপনাকে মৃত্যু যন্ত্রণা দিয়ে গেছে, আপনি খোদার কাছে তার জন্য সুখ প্রার্থনা করছেন? হ্যাঁ, করছি। কেন করছেন? আমি তার মতো নই, তাই। সে আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি তো বাসি। এখনো? অর্ষা চুপ করে বসে আছে। আহনাফ বলল, একটা কথা কি জানেন, প্রতারকদের ভালোবাসা দিতে নেই,
যেই মানুষ আপনাকে ভেঙে চুরে যাবে সে শুধু আপনার ঘৃণাটুকুই ডিজার্ভ করে, ভালোবাসা নয়। আমায় নিয়ে আপনি কেন এত ভাবছেন? আহনাফ কয়েক সেকেন্ড মৌন থেকে বলল, কারণ আমিও আপনার মতোই একজন ভাঙা মনের মানুষ, তাই আপনার কষ্ট হয়তো আমি একটু হলেও অনুভব করতে পারছি। অর্ষা চুপ করে রইল। আহনাফ বলল, এভাবে নিজেকে শেষ করার তো কোনো মানে হয় না। কলেজে যাওয়া শুরু করুন, ক্লাস করুন, ফ্রেন্ডদের সঙ্গে হ্যাং আউট করুন, আর এর মাঝে শুধু 5 বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করুন। নিজের মনের কথা, দুঃখ, কষ্ট সব তাকে বলুন, দেখবেন নিজেকে হালকা লাগছে। অর্ষা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আহনাফ মৃদু হেসে বলল, অন্য কিছু ভাববেন না, আমি আপনার শুভাকাঙ্ক্ষীর মতোই আপনার ভালো চাই। যে কোনো সময় বিপদে আমি আপনার পাশে থাকতে চাই, একজন বন্ধু হিসেবে। অর্ষা আকাশের দিকে তাকিয়ে বলল, আমার মতো এমন ভাঙা অর্ষা অনেক আছে পৃথিবীতে, কিন্তু আফসোস সেই অর্ষাদের সামলানোর জন্য আপনার মতো কোনো আহনাফ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুন্দর কথা বলেছেন জানেন? আহনাফের প্রশ্ন শুনে দৃষ্টি ফেরালো অর্ষা। ওকে ভাবলেশীনভাবে তাকিয়ে থাকতে দেখে আহনাফ বলল, আমি আসলে কথাটা শুনেছি, যদিও অনেক আগে, তবে লাইনটা আমার বেশ পছন্দের। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই, যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। শুনেছেন? আমি তো কাউকে জোর করে ধরে রাখিনি, আটকায়ও নি। মনের দিক থেকে তো ঠিকই আটকে রেখেছেন, সারা দিন রাত তাকে নিয়েই ভাবেন। তাহলে আপনি তাকে চলে যেতে দিলেন কোথায়? সে আপনার জীবন থেকে যেরকম চলে গেছে, তাকে এবার মন থেকেও বিদায় দিয়ে দিন। এত সোজা? জানি কঠিন, তবে অসম্ভব তো নয়। বেঈমান প্রতারকদের মনের ভেতর রাখলে একসময় মনে অসুখ হয়ে যাবে, তখন তিলে তিলে মরতে হবে। বেঁচে আর রইলাম কই, মানুষটা তো আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিয়ে গেছে। আহনাফ দীর্ঘশ্বাস নিয়ে বলল, আপনার সিচুয়েশন আমি বুঝতে পারছি। একটা জিনিস কি আপনি বুঝতে পারছেন না, যে আপনি মরিচিকাকে আঁকড়ে ধরে আছেন? আমি কাউকে আঁকড়ে ধরে নিই, আমি শুধু এখান থেকে বের হতে পারছি না, এতটুকুই। আহনাফ নিষ্পলকভাবে তাকিয়ে আছে। অর্ষা কেঁদে ফেলল হঠাৎ। অন্যদিকে তাকিয়ে বলল, আমি মানতেই পারছি না জানেন, আমাকে এত বাজেভাবে ঠকানো হবে আমি ভাবতেও পারিনি। ও যদি আমাকে বলতো যে আমাকে আর ভালো লাগে না, আমাকে ভালোবাসে না, আমার সাথে থাকতে চায় না, তাহলে বিশ্বাস করুন কষ্ট হলেও আমি ওর পথ থেকে সরে আসতাম, ওকে কোনো দোষারোপ করতাম না। অ্যাটলিস্ট যেখানে ভালোবাসাই নেই সেখানে তো আমি জোর করে থাকতাম না, কিন্তু এখন এত কিছুর পরও কি আপনার তার প্রতি ঘৃণা কাজ করছে না? অর্ষা নিশ্চুপে কাঁদছে। আহনাফ বলল, ভালোবাসাকে এবার জেদে পরিণত করুন প্লিজ। এভাবে নিজেকে ভাঙতে দেবেন না। একজন প্রতারক স্বার্থপরের জন্য আপনি নিজেকে তো কষ্ট দিচ্ছেনই, এমনকি কষ্ট দিচ্ছেন নিজের পরিবারকেও। জানেন, আপনার মা আপনাকে নিয়ে কত দুশ্চিন্তা করে, কান্নাকাটি করে। আপনার মা আপনাকে ভালোবাসে, আর ওই মানুষটা আপনাকে ঠকিয়েছে। কাকে ভালোবাসা উচিত আর কাকে কষ্ট দেওয়া উচিত বুঝতে পারছেন না এখনো? অর্ষা ফুপিয়ে বলে উঠল, আমি পারছি না, কি করব? চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই পারবেন। শুধুমাত্র ভুলে যান যে ওই মানুষটাকে আপনি ভালোবাসতেন। সে ভালোবাসা ডিজার্ভ করে না। আর এইভাবে একা একা থাকা যাবে না, মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে। অর্ষা কিছু বলল না। অর্তি তখন দৌড়ে আর্ট পেপারটা নিয়ে এলো, অর্ষার হাতে দিয়ে বলল, দেখো তো আপু কেমন হয়েছে, এখন শুধু রং করাটাই বাকি। অর্ষা চোখের পানি মুছে ছবিটা দেখলো। অর্থি অর্ষার ছবি এঁকেছে। এতক্ষণ যেমন অন্যমনস্ক হয়ে বসেছিল অর্ষা, ঠিক সেই ছবিটাই এঁকেছে। শুধু অর্ষা নয়, পাশে আহনাফও রয়েছে। সে কেমন যেন গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্থি হেসে বলল, আমি আপুর ছবি আঁকছিলাম, পরে আপনি এলেন, মনে হলো আপনাকেও এঁকে ফেলি। কেমন হয়েছে? কথাগুলো আহনাফের উদ্দেশ্যে বলল। আহনাফ বিস্মিত হয়ে বলল, চমৎকার, তুমি যে এত সুন্দর ছবি আঁকো আমি তো সেটা জানতাম না। অর্থি তার চুলগুলো ঠেলে পেছনের দিকে দিয়ে বলল, এখন তো জানলেন। আহনাফের সাথে অর্ষাও মৃদু হাসলো। আহনাফ বলল, ছবিটা কি আমি নিতে পারি? অর্থি বলল, ওকে, কিন্তু এখন না, ফিনিশ হলে। ঠিক আছে। অর্থি আবার ছবিটা নিয়ে নিজের জায়গায় চলে গেল। আহনাফ অর্ষাকে বলল, যান, রেডি হয়ে নিন।
কেন? পার্লারে যাবেন। আপনি কি আমার সাথে মজা করছেন? আপনার মনে হয় আমি পার্লারে যাওয়ার মতো অবস্থায় আছি? তাও যেতে হবে, যেই কাজ করেছেন। মানে? এত সুন্দর চুলগুলো আপনি কাটলেন কিভাবে? একবারও কি হাত কাঁপলো না? এখন বেসাইজ চুলগুলো তো সাইজ করতে হবে। ঐশী আপু আর তামিম পার্লারেই আসবে, আমাকে পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য। আপনারা সবাই কি কাজটা ছেড়ে দিয়ে আমায় নিয়ে পড়ে আছেন? আহনাফ হাসার চেষ্টা করে বলল, না, সেই সুযোগ তো আপনি দেবেন না। তামিম বিয়ের জন্য ছুটি নিয়েছিল অফিস থেকে, সেই ছুটিই তো এখনো কাটাচ্ছে। আর ঐশী আপু তো জব ছেড়ে দিয়েছে শুনেছি। আর আপনি? আপনার তো বিয়ে না, আপনাকে নিশ্চয় এতদিন ছুটি দেয়নি। আহনাফ হেসে বলল, না দেয়নি, তবে আমি এই জবটা ছেড়ে দিয়েছি, অন্য জায়গায় অ্যাপ্লাই করা আছে। ইন্টারভিউয়ের জন্য ডাকেনি এখনো, ডাকলে যাব। আর আমার ইচ্ছে ছিল তামিমের বিয়েটা হয়ে গেলেই একদম জবে জয়েন করব। চাকরি কেন ছেড়েছেন? আমি যাদের ঘৃণা করি তাদের মুখোমুখি হতে চাই না, আর তাই। মানে? মানে তেমন কিছুই না, সুপ্তিকে দেখতে ইচ্ছে করে না, বারবার নানান বাহানায় আমার কাছে আসাটাও আমার পছন্দ হচ্ছে না, তাই। ও আমরা ছেলেরা আবার এত ইমোশনাল নই, নিজেদের আবেগকে কন্ট্রোলে রাখতে পারি। আপনারা ছেলেরা কি ভালোবাসতেও জানেন না? বিষাদিত স্বরে জিজ্ঞেস করলো অর্ষা। আহনাফ দীর্ঘশ্বাস নিয়ে বলল, জানি, আমরা সব ছেলেরা তো এক নই, সবাই প্রতারক নই। অর্ষা প্রত্যুত্তর করলো না, প্রসঙ্গ বদলে বলল, আপনাকে একটা অনুরোধ করব। কি? আপু আর তামিম ভাইয়ার বিয়েটা যেই ডেটে হওয়ার কথা ছিল ওই ডেটেই যেন হয়, এটা আপনি বাড়ির সবাইকে বোঝাবেন। এটা কি করে সম্ভব আপনার এই অবস্থায়? আমার জন্য শুধু শুধু বিয়ে পেছানোর দরকার নেই, কত মানুষকে জানানো হয়ে গেছে, আমি নিজেকে সামলে নিব। পারবেন? অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ইনশাল্লাহ পারবো, পারতেই হবে। আর না পারলে আপনি আছেন না সাহায্য করার জন্য, ফ্রেন্ড। আহনাফ কাঁধ উঁচিয়ে বলল, গ্রেট, আমি সব সময় আপনার পাশে আছি। পার্লারে গিয়ে চুল কাটার পর কাঁধেরও একটু উপরে উঠে গেল সাইজ করতে গিয়ে। আয়নায় নিজেকে দেখে অর্ষার ভীষণ কান্না পেল। ঝোঁকের বশে কি করে ফেলেছে সে, তাও একটা প্রতারকের জন্য। নিজের চুলের জন্য তার মায়াও হতে লাগলো। আহনাফ সেটা খেয়াল করে বলল, আবার নিজের যত্ন নেবেন, চুলের যত্ন নেবেন, দেখবেন নিজের সাথে সাথে চুলও আগের মতো ঝলমলে হয়ে গেছে। অর্ষা স্মিত হাসলো। ঐশী বলল, ছোট চুলেও তোকে সুন্দর লাগে। সান্ত্বনা দিচ্ছিস? না, সত্যিটাই বললাম। পাশ থেকে তখন তামিম বলল, আমি কিন্তু ঐশীর সাথে সহমত। বউয়ের সাপোর্ট তো নেবেনই। শালিকার সাপোর্টেও আছি, চিন্তা করো না। চলো সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। অর্থিও এসেছিল আহনাফ এবং অর্ষার সাথে। ঘুরতে যাওয়ার কথা শুনে লাফিয়ে উঠে বলল, চলো চলো। সবাই মিলে সুন্দর একটা রেস্টুরেন্টে গেল। গাছগাছালি দিয়ে ডেকোরেট করা, বেশ সাজানো গোছানো। ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মানুষজনের সংখ্যা এখন নিতান্তই কম। অর্থি একা একা ঘুরছিল বলে ওর সাথে অর্ষাও গেল। তামিম তখন আহনাফকে বলল, তুই বসে আছিস কেন? ওদের সাথে যা। টাইম চার্জ বললেই তো হয়। পিঞ্চ মেরে বলে আহনাফ উঠে গেল। কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখলো অর্থি অর্ষার ফোন দিয়ে একা একা সেলফি তুলছে। কাছে গিয়ে আহনাফ জিজ্ঞেস করলো, তোমার আপু কোথায়? আপু তো ওই দিকে যেতে দেখলাম। হাতের ইশারায় দেখালো অর্থি। আচ্ছা, তুমি ছবি তোলো, আমি আসছি। অর্ষাকে খুঁজতে খুঁজতে আহনাফও পেয়ে গেল। একটা পুলের কাছে দাঁড়িয়েছিল সে। কাছে যাওয়ার পর বুঝতে পারলো অর্ষা কাঁদছে। আহনাফের খারাপ লাগা, রাগ, জেদ সব কাজ করছিল একসাথে। মানুষ ভালোবাসতে না পারলে এমন বাজেভাবে ঠকায় কেন? একটা মানুষ কিভাবে নিঃশেষ করে দিয়ে কি এরা আদৌ ভালো থাকে? আহনাফ দীর্ঘশ্বাস নিয়ে পেছন থেকে ডাকলো, অর্ষা। অর্ষা দ্রুত চোখের পানি মুছে ঘুরে দাঁড়ালো। আহনাফ তাকিয়ে আছে ওর ভেজা নেত্রদয়। সে প্যান্টের দু পকেটে থেকে হাত বের করে অর্ষার মাথায় এক হাত রাখলো, অন্য হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, জানি না আমার কথা কিভাবে নেবেন, এটা নিয়ে আমি ভাবতেও চাইছি না। আপনার যা ইচ্ছে, আমাকে যা ইচ্ছে ভাবতে পারেন। আমি শুধু বলতে চাই আপনাকে ভালো রাখার দায়িত্ব
দেবেন আমাকে? বাড়িতে আসার পর থেকে ঝিম মেরে বসে আছে অর্ষা। আহনাফের কথাটি মাথায় ঘুরছে, যদিও সে কোনো জবাব দেয়নি। জবাব নেইও তার কাছে। তাৎক্ষণিক ঐশীর কাছে চলে গিয়েছিল। এরপর আর কথা হয়নি ওদের মধ্যে। নিজের রুমে শুয়ে সে যখন দোলাচলে ছিল তখনই আননোন নাম্বার থেকে কল এলো তার ফোনে। রিহান কল করেছে ভেবে ভীষণ আনন্দিত হয়ে কল রিসিভ করলো সে, কিন্তু ওপাশ থেকে ভেসে এলো অন্যজনের কণ্ঠ। হতাশ হলো সে। হ্যালো, শুনছেন? প্রশ্ন করলো আহনাফ। অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলল, হুম, সরি রাতে কল করার জন্য। ব্যাপার না। রাগ আমার উপর? না। তাহলে উত্তর দেননি কেন? কি উত্তর দিব? আপনাকে ভালো রাখার দায়িত্ব নিতে চেয়েছিলাম। কতদিনের জন্য? মানে? মানে ঠিক কতদিনের জন্য দায়িত্ব নিতে চাচ্ছেন? আজকাল তো সবাই শুরুতে নিজের দায়িত্ব দেখায়, এরপর পিছু পা হয়ে যায়। অনেক সময় দেখা যায় সবচেয়ে বেশি কষ্ট পরে ওই মানুষটাই দিয়ে যায়। আহনাফের ভীষণ বলতে ইচ্ছে করছিল সবাই আপনার রিহানের মতো নয়, কিন্তু অর্ষার মানসিক অবস্থা ভালো নেই এবং এভাবে কথা বললে মেয়েটা কষ্ট পাবে ভেবে সে ইচ্ছেটুকু এড়িয়ে গেল। শান্ত কণ্ঠে বলল, যদি বলি সারা জীবনের জন্য? অর্ষা হাসল। আহনাফ বলল, হাসছেন? হ্যাঁ, হাসছি, কারণ কেউ সারা জীবন পাশে থাকে না। আমি থেকে দেখিয়ে দিতে চাই একজন আপনার বিশ্বাস ভেঙেছে বলে আপনি সবাইকে অবিশ্বাস করতে পারেন না। আমি এখন ভয় পাই, সত্যি মানুষ ভয় পাই আমি। আহনাফ অনেকক্ষণ চুপ করে থেকে বলল, স্বাভাবিক, কিন্তু আমায় একবার বিশ্বাস করা যায়? আমায় নিয়ে এত চিন্তিত হতে হবে না। আপনার আমার প্রতি এত উদারতা দেখে ভালো লাগলো, কিন্তু আমার দায়িত্ব আমি নিতে পারবো। কিভাবে নেবেন? এখন যেভাবে নিচ্ছি। ইয়া রাইট। রাতে কান্না করতে করতে ঘুমাবেন, সকালে ঘুম থেকে উঠে কান্না করবেন, সারাদিন উদাসীন হয়ে থাকবেন, পুরনো স্মৃতি মনে করে ফের কান্না করবেন। ঠিক এইভাবেই নিজেকে সামলাবেন বলে ঠিক করেছেন। অর্ষা চুপ করে গেল। কথা বলতে চেয়েও পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে। কান্না এসে দলা পাকালো কণ্ঠে, কিন্তু আহনাফকে সেটা বুঝতে দিতে চাইল না সে। আহনাফ নিজ থেকেই বলল, এভাবে কোনো লাইফ চলতে পারে না অর্ষা। বের হতে হবে এখান থেকে। অর্ষা নিজেকে কন্ট্রোলে রাখতে না পেরে কল কেটে দিল। ফোন বন্ধ করে আবারও সে কান্নাকে সঙ্গী করে নিল। এত যন্ত্রণা আর সহ্য হয় না তার। আর কতগুলো খারাপ দিনের পর ভালো দিন আসবে। আদৌ কি আসবে সেই কাঙ্ক্ষিত ভালো দিন? সকালবেলা শম্পা এসে অর্ষাকে জোরপূর্বক ভার্সিটিতে নিয়ে গেল। উদ্দেশ্য মন ভালো করা, কিন্তু সব সময় চাওয়া আমাদের ইচ্ছে মতো পূরণ হয় না। আমরা যা চাই তা পাই না, যা পাই অনেক সময় হয়তো তা চাই না। সৃষ্টিকর্তা যা চান সেটাই হবে বলে হয়তো। কলেজে যাওয়ার আগে অর্ষা দেখতে পেল রিহান সেই মেয়েটাকে নিয়ে রাস্তা পার হচ্ছে। দুজনকেই বেশ হাসি খুশি লাগছিল। অর্ষার বুকে যেমন মোচড় দিয়ে উঠল, সেই সাথে নিজের উপর তার ভীষণ ঘৃণাও হলো। এই মানুষটার জন্য সে দিনরাত কান্না করে যাচ্ছে, যে কিনা দিব্যি হাসি খুশি আছে, ভালো আছে, তাও আবার অন্য কারোর সাথে। অর্ষার চোখ ছলছল করছে। শম্পা অর্ষার হাত শক্ত করে চেপে ধরে বলল, খবরদার, এক ফোঁটা পানিও যেন তোর চোখ থেকে না পড়ে, বলে দিচ্ছি অর্ষা। এই বেঈমানটাকে দেখ আর শেখ কিভাবে ভালো থাকতে হয়। এরপরও কি তুই নিজের ভালোটা বুঝবি না? অর্ষা কোনো জবাব দিল না। সে দু হাতে চোখের পানি মুছে ব্যাগ থেকে ফোন বের করলো। শম্পা বিস্মিত হয়ে বলল, কে করছিস তুই? তাকে ফোন দিচ্ছিস? দিবি না? তোর কি আত্মসম্মান নাই একটু? কেন ছোট হবি ওর কাছে? অর্ষা এবারও কোনো জবাব দিল না। কল লিস্টে গিয়ে নাম্বারে ডায়াল করলো। শম্পা রাগারাগি করে যাচ্ছে। অর্ষা, আমার কথা শোন প্লিজ, নিজেকে আর ছোট করিস না। হ্যালো, আহনাফ চৌধুরী? শম্পার মুখ হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। ওপাশ থেকে আহনাফ বেশ অবাক হয়ে বলল, ইয়েস। অর্ষা ফুপিয়ে বলল, আপনি না বলেছিলেন আমাকে ভালো রাখার দায়িত্ব নেবেন? হ্যাঁ বলেছিলাম, আপনি রিজেক্টও করেছিলেন। এখন আমি সেই দায়িত্বটা আপনাকে দিতে চাই। আপনি কাঁদছেন?
অর্ষা চুপ হয়ে গেল। কান্নার সময় বা ভীষণ মন খারাপের সময় কেউ এরকম ধরনের প্রশ্ন করলে কান্নার গতি বেড়ে যায়। আহনাফও কয়েক সেকেন্ড মৌন থেকে বলল, যখন চেয়েছিলাম তখন দায়িত্ব দেননি, এখন নিজে থেকেই বলছেন। এখন তো আমি এভাবেই দায়িত্ব নেব না, সরি। বলে ফোন কেটে দিল আহনাফ। অর্ষা থম মেরে দাঁড়িয়ে আছে। শম্পা জিজ্ঞেস করলো, কি বললো? বাড়ি যাব। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অর্ষার চোখ বেয়ে। শম্পা আর কিছু জানতে চাইল না, দীর্ঘশ্বাস নিয়ে বলল, চল।